নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, জন্মছকের আমি বারবার বলি, কিছু গ্রহগত অবস্থান আপনার জীবনের পরিপূর্ণতা আনে, আবার কারোর ক্ষেত্রে পরিপূর্ণতা পায় না। দুটো কম্বিনেশন কানেকশান আপনাদের জন্মছকটাকে কখনো কখনো খুব ভালো জায়গায় নিয়ে যায়, যেটা আপনার জীবনে ঘটে, আবার কখনো কখনো খুব খারাপ জায়গায় নিয়ে যায়, সেটাও আপনার জীবনের ঘটে। তাহলে এই কানেকশান তার সঠিক বিচার রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট সময়, অর্থাৎ যখন তিনি জন্মগ্রহণ করলেন সেই জন্মগ্রহণ সময়কালে সেখান থেকে শুরু হয় তার রাশি নক্ষত্র, এবং তার সঙ্গে শুরু হয়ে যায় তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এবং এর সঙ্গে সঙ্গে সেই জীবনযাপন, অর্থাৎ সেই জাতক জাতিকার জীবনযাপন শুরু হয়। কখনো খুব ভালো যায়, কখনো খুব খারাপ যায়। কিন্তু এই যে জন্মগ্রহণ করলো, আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন যে পূর্ব জন্মের বা মানুষকে তার নিজের কর্মফল ভোগ করতে হয়। এই কর্মফল হয়তো হতে পারে আপনার পূর্বজন্মের কর্মফল, আবার কখনো কখনো দেখবেন এই জন্মের কর্মফলও আপনি এই জন্মেই ভোগ করছেন। এটা কানেকশন কম্বিনেশন আপনার ওই গ্রহগত কানেকশন যখন আসবে, অর্থাৎ আপনার যে সময়ে জন্মগ্রহণ হলো, যে ডেটে জন্মগ্রহণ হলো, কোথায় স্থানগত জায়গায় জন্মগ্রহণ হলো, ওটার পরিপ্রেক্ষিতে আপনার যে জন্মছকটা হবে, এবং আপনার ওই পঞ্চম ভাব বলে দেবে যে আপনি পূর্বজন্মের কি কানেকশন অনুযায়ী আপনার এই জন্মের জন্মগ্রহণ হলো, এবং তার সঙ্গে সঙ্গে পূর্বজন্মের কি কর্মফল আপনি এই জন্মে ভোগ করবেন। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবেন প্রায়শ্চিত্ত সর্বদাই রয়েছে। আপনি অন্যায় করেছেন, সেখানে আপনি সেই অন্যায়ের আপনি যদি সঠিক নিয়ম মেনে প্রায়শ্চিত্ত করেন, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা শাস্ত্রীয় বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গার ইঙ্গিত দেয়। তাহলে এখানে দেখবেন কোনো কোনো জাতক জাতিকার বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের দোষ রয়েছে, বহু ধরনের দোষ রয়েছে। তার এফেক্টটাও কিন্তু অনেকের ক্ষেত্রে খুব কঠিন হয়, কোনোটার ক্ষেত্রে অল্পের মধ্যে হয়। কিছু কিছু কঠিন কঠিন বা ভীষণ সমস্যাদায়ক কিছু যোগ, যেগুলো আপনার জীবনে সমস্যা দেবে। আবার কিছু কিছু জায়গা আপনার ক্ষেত্রে খুব একটা সামান্য দিলেও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। এগুলোর প্রত্যেকটার কম্বিনেশন কানেকশান সেখানে কিন্তু অবশ্যই দেখতে হবে আপনার জন্মছকের কি কানেকশান দিচ্ছে। সেই জন্য দেখবেন যে বহু অশুভ দোষ, যেমন গ্রহণ দোষ, কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, শাপিত দোষ, সাধু সর্প দোষ, এগুলো তো ভীষণভাবে অ্যাক্টিভ। কখনো ছন্ন ছড়া দোষ, এই জায়গাগুলো, কখনো ব্যভিচারী দোষ। তাহলে এই জায়গাগুলো সমস্যার জায়গা দেয়। কোনো কোনো মানে আপনার জীবনের একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে এই সমস্যাগুলো তৈরি করে। এবং এই সমস্যাগুলো নিয়ে একটু আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ হয়তো আপনি আপনার জন্মছকে জানেন না কি দোষটা রয়েছে, কিন্তু সমস্যাটা আপনি অনুভব করতে পারেন বা বুঝতে পারেন যে এই ধরনের সমস্যা রয়েছে। সেই জন্যই আজকে এই সমস্যাগুলোর কথাই বলবো। কারণ মানুষের জীবন কিন্তু স্মুথলি হয় না। আবার জেনে রাখুন, কোনো মানব জীবন স্মুথলি হয় না। মানব জীবনে কষ্ট, দুঃখ, বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনাকে মোক্ষ লাভের দিকে যেতে হবে। কারণ সেই অনুজন্যই আপনার এই মানব জন্ম, এটা জেনে রাখুন। এবং সেক্ষেত্রে কখনো কখনো খুব কঠিন বাধা পাচ্ছেন, কখনো কখনো বাধা পেলেও সেই বাধাটাকে অতিক্রম করতে পারছেন। তার মানে এটার কম্বিনেশন কানেকশন। সেই জন্য কিছু কিছু মানুষের দেখবেন যখন বাধা পায় তখন হাই হুতাশ করে, কিছু আর হবে না মনে হয়, নিজের প্রতি আস্থা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাই সেই জন্য বলবো যে কিছু অশুভ যোগ যদি থাকে তাহলে তার প্রতিকার করবেন। কারণ
আপনার জীবনে দেখা গেলো বাধাটা এমন জায়গায় আসছে যেটা আপনার একটা গোল্ডেন টাইমে পরিণত হবে আগামী দিনটা, একটা সুযোগ যেটা আপনার কেরিয়ার রিলেটেড, একটা স্টুডেন্টের পড়াশোনার জায়গা, বিবাহিত জীবনের জায়গা, আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তার শারীরিক সুস্থতার জায়গা। এই জায়গাগুলো কিন্তু খুব প্রবল কানেকশন দেয় এবং প্রবলভাবে অ্যাক্টিভ এবং গুরুত্বপূর্ণ। সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এমন কিছু অশুভ যোগ থাকে যার কারণে তার বিবাহিত জীবন সর্বদাই দুঃখময়, কখনো ভালো জায়গা সে পায় না। অর্থাৎ কখনো তার দেখা গেলো স্বামীর সঙ্গে সমস্যা হচ্ছে, কখনো তার পরিবারের যারা লোক রয়েছে, সে হতে পারে শাশুড়ি মা, শ্বশুর মশাই বা তাদের যারা রিলেটিভ, সেখানে বা কোনো ননদের সঙ্গে একটা ঝামেলা লেগেই আছে এবং তার কারণে কিন্তু তাদের কিন্তু সেই জাতক বা সেই জাতিকার বিবাহিত জীবন শুভকর হয় না। আবার কখনো কখনো বিবাহিত জীবনে যার সঙ্গে বিবাহ হলো তার সঙ্গেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের অভাবের কারণে তাদের শারীরিক সমস্যার ইঙ্গিত বা শারীরিক সমস্যা লেগেই থাকে। তাহলে এগুলো কিন্তু সাধারণত আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আবার বলছি, গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই জায়গাগুলো হয়। কারণ ওই যে 12টা ভাব রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 9টা গ্রহের মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে, এরাই কিন্তু সমস্যাগুলো তৈরি করে। আর কি হয় দেখবেন, কখনো কখনো অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে যে আন্তরিকতা, সেই জায়গাটাও কিন্তু অনেক সময় থাকে না এবং কখনো কখনো দেখবেন যে কিছু কিছু জাতক জাতিকার বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা চরম অবনতি তৈরি হয়ে যায়। এটা যেমন বললাম বিবাহিত বিষয় নিয়ে, সেক্ষেত্রে কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে হয়, কারো ক্ষেত্রে শাপিত দোষ থাকলে হয়, কারো ক্ষেত্রে গ্রহণ দোষ থাকলে হয়, কারো ক্ষেত্রে দেখা হলো দারিদ্র দোষ থাকলে হয়। এগুলো কিন্তু সমস্যা। কখনো কখনো কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে দেখা হলো যে অনেক সময় দেখা যায় যে কোনো পিতৃদোষ থাকলো, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এটা আমি বললাম বিবাহিত জীবনের সমস্যা। এর সঙ্গে সঙ্গে বলবো পরবর্তীতে আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কেরিয়ারকে আগিয়ে নিয়ে যেতে চাইছেন, কেরিয়ারের সাকসেস চাইছেন, কিন্তু হচ্ছে না। অনেক সময় সে কেরিয়ারে প্রবেশ করার আগেই তার বাধা তৈরি হচ্ছে। অর্থাৎ তার এডুকেশনটা ভালো হয়েছে কিন্তু কেরিয়ারে কিন্তু ফোকাস দিতে পারছে না বা ভালো মনের মতো সে জব পাচ্ছে না। এটা একটা প্রবল নেগেটিভ ভাইব্রেশন। দেখবেন একটা জাতক জাতিকা ভালো জায়গায় পড়াশোনা করেছে, সে শিক্ষাগত যোগ্যতাও যথেষ্ট অর্জন করেছে, কিন্তু তুলনামূলক সে যে কর্ম করছে সে কর্মটা তার মনের মতো না এবং তার জন্য তার জীবনে একটা বড় রকমের ডিপ্রেশন রয়েছে। এবং যে ডিপ্রেশন, যে চিন্তা, যে মানসিক সমস্যা, সেটা বাড়ি পর্যন্ত যাওয়াতে পরিবারের সঙ্গে ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এগুলোও কিন্তু হয় কিছু কিছু নেগেটিভ ভাইব্রেশন। কখনো কখনো দেখবেন একটা জাতক জাতিকা প্রচুর পরিশ্রম করছে, কিন্তু কর্মক্ষেত্রে সেই পরিশ্রম তার সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না, কারণ সে যে কাজটা করছে অতীব গুরুত্বপূর্ণ এবং অন্যদের থেকে অনেক বেশি, কিন্তু তার যে স্যালারি, তার যে ইনক্রিমেন্ট, তার যে সহযোগিতার মানুষগুলো এবং তার যে ফেসিলিটিগুলো, সেগুলো কিন্তু সে পাচ্ছে না। অথচ যে মানুষটা পাশে বসে হয়তো সবসময় সে বেশি একটু কথা বলে সে জিনিসটাকে দেখছে বা অন্য সময়টাকে মিস ইউজ করছে, তার দেখা যাচ্ছে স্যালারিটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই যে আশা অনুরূপ পাচ্ছে না, এটা কিন্তু খুব কঠিন এবং এটা একটা জাতক জাতিকার জীবনের একটা চরম পরিণতি পর্যন্ত নিয়ে আসতে পারে তার মানসিক জায়গার থেকে। এবং এটার কারণে অনেক সময় সেই জাতক জাতিকার জীবনের একটা
বড় চরম বড় সময় সেটা কিন্তু দিয়ে দিলেও সে পরিবারের থেকে কিন্তু সেই জায়গাটা পায় না, কারণ সেটার সমস্যাটা অর্থের সঙ্গেও কিছুটা লেগে থাকে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। অর্থাৎ আপনার কর্মক্ষেত্র যদি আপনি উন্নত মানের না হয়, কর্মক্ষেত্রে যদি সাকসেস না হয়, কর্মের যে সফলতার যদি না হয়, আপনি কর্ম পাওয়ার ক্ষেত্রে বারংবার চেষ্টা করছেন কিন্তু লাস্টে গিয়ে আপনার জীবনে আটকে যাচ্ছে। আপনার পাওয়া উচিত, কর্মটা একমাত্র আপনিই পাবেন, ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু লাস্টে গিয়ে কর্মটা আপনি পেলেন না, অন্য একজন পেয়ে গেল। এটা একটা কষ্টদায়ক, দুঃখদায়ক। এবং এটাও কিন্তু আপনার জন্মছকে জানবেন শাপিত দোষ, সেটা অভিশাপ থেকে হয়, যেটা পূর্ব জন্মের কর্মফল হয়তো আপনি ভুগিয়েছেন জ্ঞানত বা অজ্ঞানত, যেটা এই জন্ম মানব জন্ম গ্রহণ করে আপনি তার ভোগান্তি আপনি পাচ্ছেন। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন রয়েছে, যেটা আমি আবার বারবার বলি যে কিছু নিয়ম নীতি মেনে চললে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো জায়গায় থাকতে পারবেন। এবং এর জন্য চাই সঠিক তিথি নক্ষত্র, কারণ আগামী দিনে যে তিথিটা আসতে চলেছে অতীব গুরুত্বপূর্ণ তিথি, যেটা ফলহারানি অমাবস্যা। এই ফলহারানি অমাবস্যার তিথি মা কালী তিনি কিন্তু সন্তানদের ওই যে ফল রয়েছে, অর্থাৎ তার যে কর্মফল, যে কর্মফলের জন্য সে ভোগ করছে, আজকে তার দুর্দশা তৈরি হচ্ছে, জীবনের সাকসেস পাচ্ছেন না, প্রত্যেকটা ক্ষেত্রে অসফলতা পাচ্ছে, তার কিন্তু সেই কর্মফল তিনি হরণ করবেন এই অমাবস্যার সেই নির্দিষ্ট পুজোর তিথি লগ্নে। এবং সেক্ষেত্রে তিনি হরণ করে আশীর্বাদ দেবেন সেই সন্তানের, যাতে আগামী দিনে সেই জাতক জাতিকা জীবনের সাকসেসটা সঠিকভাবে পায়। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন অনেক সন্তান নিয়ে বহু মানুষের সমস্যা, সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান এমন কিছু বন্ধু বান্ধব তৈরি করেছে যেটা ভবিষ্যৎ জীবন ওর জন্য একদম পুরো অন্ধকার, সেটা হয়তো সে বুঝতে পারছে না, আপনি বুঝতে পারছেন। এবং সেই সন্তান আপনার জীবনে বিভিন্নভাবে আপনাকেও সমস্যায় ফেলছে, মানসিক, শারীরিক, আর্থিক, বিভিন্ন ক্ষেত্রে। কারণ আপনি তাকে বোঝাচ্ছেন কিন্তু বুঝছে না, দেখবেন অবাধ্য হয়ে যাচ্ছে। এই অবাধ্য হয়ে যাওয়া, আপনার বোঝানোর সত্ত্বেও সে না বোঝা, এবং অবাধ্য এবং কিছু অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে মিশে গিয়ে সে তার লাইফস্টাইলটাকে পরিবর্তন করে ফেলছে, এইরকম জায়গাও কিন্তু হয়ে যায় তার জন্মছকের বিভিন্ন নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে। জানেন আপনারা, এর আগে আমি বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছি যে এই যে ছায়াগ্রহ আমরা বলি রাহু কেতু, এই রাহু কেতু ছায়াগ্রহ হলেও এদের কিন্তু ফল দেওয়ার মতো ক্ষমতা ভীষণ রয়েছে, কারো ক্ষেত্রে নেগেটিভ, কারো ক্ষেত্রে পজিটিভ। সেই জন্য কখনো কখনো কিছু অশুভ গ্রহ কানেকশন পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অশুভত্ব ফলই দিয়ে দেয়। সেই জন্য বলা হয় রাহুর সঙ্গে শনির কম্বিনেশন তৈরি হলে এক্ষেত্রে বলা হয় শাপিত দোষ, যেটা নক্ষত্রগত কানেকশনের পরিপ্রেক্ষিত হয়, যেটা তার জীবনের হওয়া জিনিসগুলোকে কিন্তু সেটা হতে দেয় না। কারো ক্ষেত্রে ওই রাহু আবার শুভগ্রহ বৃহস্পতি যুক্ত হয়ে গিয়ে সেই জাতক জাতিকা অবাধ্যপনা তার মধ্যে তৈরি হয়। গুরুজনদের তো কথা শোনেই না, বাবা মায়ের কথাও তারা একদম শুনতে চায় না, এবং তার বন্ধু সঙ্গ তার জীবনকে প্রভাবিত করে। কখনো কখনো এরা নিজেরা আসক্ত হয়ে যায় বিভিন্ন নেশার মধ্যে, এবং এরা অনেক সময় জীবনের যে নির্দিষ্ট দিক, সেই দিশাহারা হয়ে অন্য দিকে হাঁটতে শুরু করে, এবং কখনো কখনো এরা বড় রকমের প্রতারিত পর্যন্ত হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দিলে এই সেই জাতক জাতিকার এই জায়গাগুলো তৈরি হয়। কখনো কখনো দেখবেন যে এমন কিছু দোষ রয়েছে, এমন কিছু অশুভ যোগ রয়েছে, এরা নিজেরা কিন্তু ধর্ম পরিবর্তন পর্যন্ত করে নিতে পারে।
দেখো এমন একটা জায়গায় গিয়ে তার বিবাহ হলো, সেই বিবাহের ক্ষেত্রে সেই পরিবারে তার বিবাহ, তার পরিবারের মানুষগুলো কেউ মেনে নিচ্ছে না। তাহলে এইরকম জায়গায় গিয়ে তার বিবাহ হচ্ছে এবং সে তার পরবর্তী বিবাহিত জীবন সেইভাবে পরিচালনা করছে কিছু দিনের জন্য। তারপরে সে ভুল বুঝছে, তারপরে তার জীবনের বিভিন্ন ধরনের সমস্যাগুলোও নেমে আসছে। তাহলে হঠকারী সিদ্ধান্ত, এটাও একটা অশুভ যোগ। কোনো কোনো জন্মছকের কোনো কোনো কানেকশন যদি থাকে, দেখবেন কোনো কোনো জাতক জাতিকার ব্যভিচারী দোষ থাকে, কোনো কোনো জাতক জাতিকার দেখবেন যে ছন্ন ছড়া দোষ থাকে, কোনো কোনো জাতক জাতিকার গ্রহণ দোষ থাকে। এবং এই কানেকশনগুলো কখনো কখনো চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, লগ্ন ভাব, দ্বাদশ ভাব কানেক্ট হয়ে গেলে এরা কিন্তু বিভিন্ন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এবং যেটা তার পরিণতি, তার পরিবার কিন্তু সেই সমস্যাটা ভোগ করে। তাহলে এগুলোও কিন্তু সেই জাতক জাতিকার জন্মছকের কানেকশন অনুযায়ী হয়। সেই জন্য যদি এই ধরনের অশুভ যোগ, যেটা আমরা বলে থাকি যে শনি এবং রাহু শাপিত দোষ, এই শাপিত দোষ আবার কখনো কখনো এটা শুভত্ব ফলও দেয়। কারণ শনি এবং রাহু যেখানে তুম্বস্থ ফল দেয়, ভালো ফল দেয়, যেখানে মূল ত্রিকোণ শনি বা রাহুর, সেইভাবে এই কনজাংশন তৈরি হলে তার জীবনের অনেক অনেক ভালো জায়গা তৈরি করে। কিন্তু সেই নির্দিষ্ট জায়গা না হলে, নির্দিষ্ট ভাব, নির্দিষ্ট নক্ষত্র না হলে সেই শাপিত দোষ জীবনের চরম পরিণতি নিয়ে আসে এবং একটা সময় সেই মানুষটা নার্ভের সমস্যায় চলে যায়। কারণ চরম পরিণতি এই কারণেই বললাম, সে প্রত্যেকটা কাজে তার জীবনের বাধা হয়। এমনকি অন্নপ্রাশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেজ তার জীবনে সাকসেস দিতে চায় না। এবং প্রত্যেকটা অনুষ্ঠান, সেটা বিবাহ হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, পরবর্তী প্রত্যেকটা অনুষ্ঠান তার ক্ষেত্রে একটা সমস্যার পর সমস্যা হয়। এই ধরনের সমস্যা নিয়ে আসে। আবার এটা যদি শুভ ফলে কনভার্ট হয়, তাহলে আপনার জীবনের চরম উন্নতি হয়ে যায়। তাহলে এগুলো আপনার ভাবগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। এবার বলবো যে আরো কিছু কানেকশন দেখবেন যে কোনো কোনো সময় পিতৃদোষ বলা হয়, অর্থাৎ শনির সঙ্গে যদি রবি কম্বিনেশন কানেকশন হয়, যে পিতৃদোষ। শুধু এগুলোই পিতৃদোষ না, আরো অন্যান্য বিভিন্ন ধরনের পিতৃদোষ রয়েছে, কিন্তু এটা একটা প্রবল প্রভাব দেয় একটা জাতক জাতিকার মধ্যে। তার জীবনের, তার যে জেনারেশন, সেই জেনারেশন থেকে এই জাতক জাতিকা কিন্তু একটা অন্য লাইনে হাঁটতে থাকে, সে নিজের মতো চলতে থাকে। কখনো কখনো এই সকল জাতক জাতিকার জীবনের তার বাবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, বাবার কোনো কথাই সে শুনতে চায় না, এবং সব থেকে বড় শত্রু হয়ে যায় সেই তাদের দুজনের মধ্যে। তাহলে এই জিনিসগুলো দেয় চরম অবনতি। এবং কখনো কখনো বাবার উন্নতি হলে ছেলের বা তার সেই সন্তানের উন্নতিতে বাধা হয়, আবার সন্তানের উন্নতি হয়ে গেলে তার সেই বাবার ক্ষেত্রে বা তার পিতার ক্ষেত্রে উন্নতিতে বাধা তৈরি হয়। এই কম্বিনেশন কানেকশন অনুযায়ী হয়। এবং এটা কিন্তু জানবেন যে পূর্ব জন্মের কোনো কর্মফল, সেটা পিতা পুত্র হয়ে এই জন্মে তারা ভোগ করছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন এই বিভিন্ন পিতৃদোষ, সেটা রাহু বৃহস্পতি, রাহু রবি, রাহু তার সঙ্গে সঙ্গে অন্য কোনো গ্রহ চন্দ্র, এই কানেকশনগুলো আপনার জীবনের এমন কিছু পরিণতি নিয়ে আসবে। আপনার জীবনের কোনো ক্ষেত্রে দেখবেন যে বিবাহের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়েছে, বিবাহ হচ্ছে না, লাস্টে গিয়ে বিবাহটা আটকে যাচ্ছে। আমি এর আগে বলেছিলাম কখনো কখনো ব্যভিচারী দোষ, কখনো কখনো এই ধরনের পিতৃদোষ বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়। অর্থাৎ আপনি বিবাহের জন্য চেষ্টা করছেন বা আপনার পরিবার চেষ্টা করছে আপনার বিবাহের জন্য, কিন্তু লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকছে, হচ্ছে না। কারণ আপনার জীবনের অনেক সময় শুভ কাজগুলোই হয় না। অনেক সময় আপনার পরিবারের, আপনার বাড়িতে দেখবেন কোনো শুভ কাজই হচ্ছে না,
কোথাও না কোথাও আটকে থাকছে। আমি আজকে এই আলোচনাটা এই কারণেই করছি, বহু মানুষ তারা এই ধরনের সমস্যার মধ্যেই ভুগছেন। কারণ আমি আবার যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সমস্যা থাকলেও সমস্যার থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন আপনি নিজের চেষ্টায়, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু যদি না পারেন চেষ্টা করেও, দেখবেন এই ধরনের অশুভ যোগ থাকলে পারে সাধারণত এরা বেরিয়ে আসতে পারে না। একটা সময় চলে যায়, তারপরে তারা ডিপ্রেশন বা তাকে নিয়ে পরিবারের মানুষগুলো বিভিন্নভাবে চিন্তিত হয়ে পড়ে। কারণ একটা জাতক জাতিকার এই ধরনের অশুভ যোগ থাকলে অনেক সময় এরা নেশা ভানে আসক্ত হয়ে যায়। কখনো কখনো দেখা গেল পরিবারের প্রত্যেকটা মেম্বার রয়েছে, পরিবারের সকলেই রয়েছে, সবার বয়স হয়ে গেছে, সন্তানরা তারা যথেষ্ট বয়স তাদের হয়েছে, তার ওয়াইফ রয়েছে, সবাই রয়েছে, পরিবারের সবাই মানুষ রয়েছে, কিন্তু সে দেখা গেলো ভালো একটা চাকরিও করছে, কিন্তু এমন কিছু সম্পর্কে লিপ্ত হয়ে গেছে সেই জাতক জাতিকাকে নিয়ে তার পরিবারটা ভীষণভাবে চিন্তিত। কারণ সে যে অর্থটা রোজগার করছে, সে হয়তো খুব ভালো চাকরিও করে, কিন্তু যে অর্থ রোজগার করছে সেই অর্থটা সবটা শেষ করে দিচ্ছে। কখনো কখনো বিভিন্ন ধরনের খারাপ নেশার মধ্যে আসক্ত হয়, কখনো কখনো ব্যভিচারী কোনো চিন্তা ভাবনা তার জীবনের, তার প্রত্যেকটা কিন্তু পদক্ষেপ কিন্তু তৈরি করে অন্যরকম, অর্থাৎ তার প্রত্যেকটা স্টেপ তাকে কিন্তু খারাপ দিকে নিয়ে যায়। কখনো কখনো সেই সকল জাতক জাতিকা দেখবেন যে যে এমন কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, সেখান থেকে আবার বেরিয়ে আসতে পারছে না। কখনো কখনো তার সমস্ত স্যালারির অর্থটাই সে হয়তো ভাবছে মানসিক তৃপ্তির জন্য সেই অর্থটা সম্পূর্ণভাবে সেই নির্দিষ্ট জায়গায় খরচ করে ফেলছে। পরিবারের মানুষগুলো দিকে তাকাচ্ছে না, তাদের চিন্তাও করছে না, তাদের কথাগুলো তার মনে মাথায় নেই। এবং কখনো কখনো এরা বিভিন্ন রকমের দেখবেন যে লোন, ঋণের ওপর জড়িয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় জন্মছকের এই ধরনের অশুভ যোগ থাকলে। সেই জন্য আবার বলছি যে আগামী অমাবস্যার তিথি, ফলহারানি অমাবস্যার তিথি, যে তিথিতে আপনার যা কিছু হচ্ছে জানবেন, আপনি মানব জন্ম নিয়েছেন মানে আপনাকে কিছু ভোগ করতে হবে, কিছু সমস্যা রয়েছে, কিন্তু আপনি যদি সেইভাবে চলেন, কিছু প্রতিকার প্রতিবিধান নিয়ে চলেন, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভালো মুভমেন্ট আপনার জীবনকে পরিবর্তন করবে ভালোর দিকে। সেই জন্য এই ফলহানি অমাবস্যাতে আপনার জীবনের যে সমস্যা, যে পূর্বজন্মের ফল আপনি ভোগ করছেন, পূর্বজন্মের অশুভ দোষ আপনি এই জন্ম গ্রহণ করে ভোগ করছেন, যেটা কখনো বিভিন্ন ধরনের একটা দুঃস্বপ্নময় জিনিস আপনার জীবনে আপনি দেখছেন, সেটার থেকে আপনি রেহাই পাবেন। কারণ মা কালী এখানে পূজিত হবেন, সেক্ষেত্রে আপনার, কারণ তার সন্তান বলতে আপনি, আমরা সবাই, তার সেই সন্তানের অশুভ দোষগুলো তিনি হরণ করবেন, অশুভ ফলগুলো তিনি হরণ করে শুভ ফল দেবেন এই নির্দিষ্ট তিথিতে। সেই জন্য যাদের ক্ষেত্রে এই ধরনের অশুভ যোগ রয়েছে, এই নির্দিষ্ট অমাবস্যা তিথিতে তার প্রতিকার প্রতিবিধানেরও শুভ যোগ রয়েছে। যে জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই নাম্বারে ফোন করলে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই হেল্পলাইন নাম্বার ফোন করলে আপনাকে সহযোগিতা করবে। আর আগামী অমাবস্যার তিথি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বলবো যে যারা মনে করছেন যোগাযোগ করবেন, অতি সত্বর চেম্বারে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকবেন। আর তার আগে বলবো যে প্রত্যেকটা, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার যদি সঠিক বিচার এবং তার সঙ্গে সঙ্গে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকারা জীবনে কিন্তু অবশ্যই ভালো জায়গায় পাবে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এবং সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে যেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি, এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে।
হয়েছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মন্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো লাগছে, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকম ভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বার। কাছাকাছি দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।